বাংলায় স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী। আজকের শিরোনাম কি দেব? ড্যান্স অফ অ্যাবসলিউট মেজরিটি। হ্যাঁ, দেখুন, মমতা শঙ্করের নৃত্যশৈলী, উদয় শঙ্কর স্টাইল আমরা অভ্যস্ত। অভ্যস্ত না, আমরা সত্যি আমরা সেটা এনজয় করি, আমরা প্রশংসা করি। এটা আমাদের বাঙালিদের গর্ব, সারা পৃথিবীর গর্ব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নৃত্য শৈলী, 15 বছর অতিক্রান্ত দেখতে অভ্যস্ত হয়ে গেছি, সেটাও কিন্তু কম না। তো যে নৃত্য নিয়ে এত কথা বলা হচ্ছে, সেটাতে আমার আপনার বিস্মিত হওয়ার সময়টা বোধহয় এখন পার হয়ে গেছে। কারণ এটা যদি হঠাৎ নতুন দেখতাম তাহলে বিস্মিত হতাম, অবাক হতাম। এখন আর অবাক হওয়ার জায়গায় যারা আছেন তারা এটা নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে, নাচটা নিয়ে সবাই আলোচনা করছেন না। আলোচনা করছেন যে কোন সময়ের নাচ, অর্থাৎ সেই যে প্রলয় নাচন। হ্যাঁ, আহ মহাদেবের প্রলয় নাচন তো আমরা জানি। অর্থাৎ একদিকে ভয়ঙ্কর প্রলয় চলছে, প্রাকৃতিক বিপর্যয় নাকি ম্যানমেড বিপর্যয়, সেই বিশ্লেষণ তো ভূতত্ত্ববিদ এবং রাজনীতিবিদরা করবেনই, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ অনেক বছর আগে, 90-এর দশকে যখন দার্জিলিং এ আমি ছিলাম আমার স্বামীর কর্মসূত্রে, তখনই ইতিউতি দেখতে শুরু করেছিলাম কংক্রিট উঠছে। তখন এতটা পরিবেশ নিয়ে কথা হতো না হয়তো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যখন ওই সরকারি ঘরের জানলা, বড় জানলা খুলতাম, তখন বিসদৃশ্য লাগতো যে কংক্রিট। তো সেই কংক্রিট 90-এর দশক থেকে এখন নিশ্চয়ই আরো বেড়েছে। এবং উত্তরাখণ্ডের যত বিপর্যয় আমরা মেঘভাঙা বৃষ্টির পর থেকে দেখেছি, যে তাণ্ডব লীলা, সেই একই নেচারের কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের এই হিল স্টেশনের অঞ্চল। সুতরাং সেখানেও যদি ওই একই কাণ্ড ঘটে থাকে, এটা হবে, এটা ম্যানমেড, দুর্নীতিগ্রস্ত লোকেরা নেক্সাস ক্রিয়েট করে করে। এটা আমরা যারা একটু সচেতন তারা বুঝতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে, এটা নিয়ে তো এখন কথা বলা হচ্ছে না। কথা বলা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ যিনি প্রশাসনের মাথায় আছেন, যিনি নির্বাচিত হয়ে তিনবারের পশ্চিমবঙ্গের একমাত্র, এই ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং মহিলাদের ক্ষেত্রে একটু সংবেদনশীলতা বেশি থাকে, এটা আশা করা যায়। তা সত্ত্বেও তিনি যখন এটা করেই চলেছেন ধারাবাহিকভাবে, কারণ ইলেকট্রিকের শখেও দ্বিতীয়ার দিন 12 জন মারা যাওয়ার পর উনি নৃত্য করেছেন, কাঠি নৃত্য উদ্বোধনে গিয়ে। সুতরাং এখান থেকে একটা কনক্লুশনে আসাই যায় যে ওনার কাছ থেকে আর সংবেদনশীলতা পশ্চিমবঙ্গবাসী আশা করে না। এবং চক্ষু লজ্জার বোধটা যদি ওনার না থাকে, আমাদের তো আছে। তাই আমাদের মুখ্যমন্ত্রীর এই ছবি দৃশ্য যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন আমরা চোখটা বুজে নিজেদের অন্তত লজ্জা থেকে বাঁচাই, ঘোমটা দিয়ে থাকি। যাই হোক, উনি আজকে ডিপেন্ড করেছেন যে ওনার এই কাজগুলো নিয়ে রাজনীতি করা হচ্ছে। সুতরাং টোন ডাউন হয়ে, মনে রাখবেন, টোন ডাউন হয়ে উনি আজকে কথা বলছিলেন। টোন ডাউন একটা টেকনিক্যাল ওয়ার্ড, যারা মিডিয়ার সঙ্গে জড়িত তারা জানেন যে আহ, দেশের কোন সময় টোন ডাউন হতে হয়, দেশের কোন পরিস্থিতিতে যারা মিডিয়াতে কাজ করেন তারা টোন ডাউন কখন হবেন। তো সুতরাং উনি টোন ডাউন হয়ে আজকে বলেছেন যে তার এই আহ গর্বের যে কার্নিভাল তিনি সৃষ্টি করেছেন, যেখানে বিদেশিরা আসে, যেখানে 100টা ক্লাব আছে, সেটাকে গুরুত্ব না দিয়ে অন্য কিছুতে গুরুত্ব দেওয়ার মধ্যে কোনো জাস্টিফাই নেই, জাস্টিফাইড না। সুতরাং তার প্রায়োরিটিটা ঠিকই ছিল। এবার আপনি সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি যদি না মানেন, তাহলে আপনাকে কি করতে হবে? 5 বছর পর সুযোগ আসলে সেই সুযোগের সদ্ব্যবহার করে বুঝিয়ে দিতে হবে। আর যদি দেখেন যে আপনার একটা ভোটে কিছু হলো না, তখন আবার একটু মনে শান্তি দেবেন, এই মনে করে যে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন অ্যাবসলিউট মেজরিটির মানি পাওয়ার, মাসেল পাওয়ার, পুলিশ পাওয়ার, প্রশাসন পাওয়ার দিয়ে আসা শাসকে অত্যাচারের নিষ্ঠুরের আবার রিনিউ হলো।
যেটার মধ্যে আপনার হয়তো অবদান ছিল না। কিন্তু ওই যে ভোট ভিখারিরা বলে, নির্বাচন কমিশন বলে যে আপনার একটা ভোটের অনেক মূল্য, সুতরাং সেইটাকে মর্যাদা দিয়ে পায়ে চটি গলিয়ে আপনি যাবেন, গিয়ে ভোটটা দেবেন, কারণ আপনার অধিকার এটা, যে আপনি যা দেখেছেন 5 বছর, 15 বছর, 10 বছর, সেটা আপনার অধিকার যে তাকে রাখবেন না রাখবেন না। কিন্তু যদি দেখেন রেজাল্ট উল্টোপাল্টা, আপনার মন মতো হলো না, তখন উম নিজেকে নিজে সান্ত্বনা দেবেন, যাই করবেন। তো এখন আসি আসল কথায়। সেটা হলো যে ওই শিলিগুড়িতে উনি দেখতে গেছেন এই যে বিরোধী যে একজন এমপি, যিনি আগে বামে ছিলেন, এবং শঙ্কর ঘোষ একজন এমএলএ, তিনিও বামে ছিলেন। তেনাদের মানুষের মধ্যে গিয়ে সরাসরি কাজ করার একটা পরম্পরা আছে, হয়তো গেছেন। কিন্তু তিনি যে, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী যে ওই খগেন বাবুকে দেখতে গেছেন সকালবেলা, আমার তখনই মনে হয়েছে যে এর পিছনে অঙ্ক আছে। অর্থাৎ খগেন বাবুর টাইটেল যদি বসু, মুখার্জি, সেন এসব হতো, তাহলে জানি না যেতেন কিনা। কারণ এই টাইটেলের পিছনে ঝোলা ঝোলা, বস্তা বস্তা চাঙ্গ ভোট আছে। এই চাঙ্গ ভোট, আদিবাসী তপশিলি, এইটাকে যে কোনো রাজনীতিবিদ নার্চার করবেন, উনি তো করবেনই, কারণ ওনার ভীষণ ভাবে চাঙ্গ ভোটের দিকে নজর থাকে। আর ওনার এই যে সমবেদনা বা সৌজন্য, এই যে পাশের বাড়ির দিদির মতন ইমেজ নিয়ে, এই যে ইনসুলিন জিজ্ঞেস করে এলেন, কিছুই এমন হয়নি, কানের পাশে একটু, এই যে ব্যাপারটা, এই যে যেটাতে আমরা প্রথম প্রথম খুব ভাবতাম যে ওইটা ওনার নিজস্ব একটা নেক্সট ডোর নেবারের ভূমিকা, কিন্তু এটা কিন্তু আপনি দেখবেন যে হিসেব কষা। অর্থাৎ তমন্না খাতুন, বাচ্চা মেয়ে, তার মা বাবা বামের ভোটার কিনা জানি না, সংখ্যালঘু হওয়ার পরেও অত বড় ডিজাস্টার, এবং সেটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, বিজয় উল্লাস থেকে হলো একটা ছোট্ট বাই ইলেকশনে একটা ছোট্ট মেয়ের বীভৎস প্রাণ গেল। উনি কাকে পাঠিয়েছিলেন টোপ হিসেবে? অফিসিয়ালি স্বীকার করেননি যে উনি পাঠিয়েছেন। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির গেছিলেন টাকা নিয়ে, এবং সম্ভাবনা ছিল রিজেক্টেড হবেন, সেই জন্য উনি বলেছেন যে আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এসেছি। আচ্ছা আপনি বলুন তো, তৃণমূলে ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো এমএলএ যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, তার ক্ষমতা আছে যে কোথাও যাবে? এত উদার, এত গণতন্ত্র তৃণমূলে। আর যে কোনো পার্টি আজকালকার দিনে ব্যক্তিগত স্তরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যে কেন গেছো, কারণ মুখ তো পুড়েছে, যেভাবে তমন্নার মা দুঃখ প্রকাশ করেছেন, রিজেক্ট করেছেন। কিন্তু দেখবেন পার্ষদ, স্পোক্সপারসন যারা ছিলেন, তারা কিন্তু জাস্টিফাই করে দিয়েছিলেন যে না না না, উনি ব্যক্তিগত, এবং উনিও গিলে চলে এলেন। কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হলো না, যে এই যে মুখটা পুড়লো, যে কেন তুমি গেছিলে, এটা শৃঙ্খলা রক্ষার কমিটি থেকে কিচ্ছু এলো না। ওনাদের তো শৃঙ্খলা রক্ষা কমিটির বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এক এক সময় ছিল, যিনি এখন জেলে পড়ছেন, হয়তো বেরিয়েও যাবেন। তো সেই রকম শৃঙ্খলা রক্ষার কিচ্ছু হলো না। অর্থাৎ তাহলেই বোঝা যায় যে উনি পাঠিয়েছেন না উনি নিজে গেছেন। যেমন আইনিস খানের বাবার কাছে ওই বিখ্যাত টিভি চ্যানেল যার মালিক রোজ জেলে ঢোকেন আবার বেরোন, আবার জেলে কিছুদিন থাকেন বেরোন, তাকে টোপ হিসেবে পাঠিয়েছে। তো যাই হোক, তো এই যে দেখতে দেখতে গেলেন, এর মধ্যে উম উত্তরবঙ্গ নিয়ে কি বলেছিলেন আহ এক সময় যিনি ছবি হয়ে গেছেন, ইন জেনারেল উত্তরবঙ্গের বিভিন্ন ক্যাপাসিটিতে তার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতায় কি বলে গেছিলেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা জানি কল্যাণী এইমসটা আমরা পেয়েছি, কিন্তু তেলা মাথায় তেলের কথা না বলে, এই যে উত্তরবঙ্গে একটা এইমস রায়গঞ্জে হওয়ার সম্ভাবনা ছিল, তার কাছে কি ইনফরমেশন ছিল, এবং উত্তরবঙ্গে এইমস হলে অনেকটা ভালো হতো, কারণ এখনো উত্তরবঙ্গের মানুষ কিন্তু কলকাতায়, ব্যাঙ্গালোরে, চেন্নাইতে গিয়ে ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার কঠিন রোগ হলে যায়। আহ, সেই ক্ষেত্রে হয়তো রায়গঞ্জে যে সম্ভাবনা এসেছিল, যেটা সমূলে উৎপাটন করা হয়েছে, সেই নিয়ে কি বলে গেছিলেন একটু শুনি। উত্তরবঙ্গের বঞ্চনা
উত্তরবঙ্গ বঞ্চিত। আমি দীর্ঘদিন উত্তরবঙ্গে চাকরি করে এসেছি। উত্তরবঙ্গের মানুষের মতো সহজ সরল মানুষ আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। দক্ষিণবঙ্গে মানুষের মতো কপট না, তারা অকপট, সরল সহজ, তারা সাচ্চা মানুষ। তারা কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ করেন না। এখন যেমন উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী বলেন যে তুমি বিজেপিকে ভোট দিয়েছো, তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাবা না। এই হচ্ছে উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী। এই যে ভেদাভেদ তৈরি করা। আমি এসপি মালদা ছিলাম, রায়গঞ্জের এমপি ছিলেন পিয়ার দাসমুন্সি। যখন ল অ্যান্ড অর্ডার ডেপুটেশন দেওয়ার সময় আমার কাছে একদিন এসছেন, এসে ওই পার্লামেন্ট যখন সেই তছনছ করলো আপনার আফজল গুরুরা সেই গল্প করছিলেন, তখন বললেন যে জানেন আমার একটা খুব শখ, আমি উত্তরবঙ্গে রায়গঞ্জে একটা এইমস করবো। আমি বলি আপনি করুন। তখন সেই সময় থেকে কিন্তু পিয়ার দাসমুন্সি 100 একর জায়গা সংগ্রহ করেছিলেন বিনা পয়সাতে। এবং আমি আজকে আপনাকে বলছি, যে সমস্ত প্রবক্তা কিছুক্ষণ আগে বলে গেল যে রায়গঞ্জে একটা এইমস কেন হলো না, আরেকটা কেন হবে না, আমি আপনাকে বলছি রায়গঞ্জে যখন পিয়ার দাসমুন্সি 8 বছর কোমায় ছিলেন, তার ওয়াইফ দীপা দাসমুন্সি রায়গঞ্জ থেকে একবার জিতেছিলেন, আর একবার যখন দাঁড়ালেন মোহাম্মদ সেলিমের কাছে 1350 ভোটে মাত্র হেরে গেলেন। কিন্তু সেই ভোটে হারার পরে তিনি কিন্তু যখন বললেন যে এইমসটা হবে, তখন মমতা ব্যানার্জি এইমসটা কল্যাণীতে নিয়ে এলেন। কোনো প্রয়োজন ছিল না কল্যাণীতে এইমস করার। আপনার আপনার সে একটু যাকে বলবে মাথায় যা তেল আছে তাকে আরও আপনি তেল দিলেন। এই এইমসটা রায়গঞ্জে করলে কিন্তু রায়গঞ্জে মানুষ বঞ্চিত হতো না। উত্তরকন্যায় কিচ্ছু হয় না। এই যে উত্তরবঙ্গের ব্যাপারে উনি কথা বললেন এবং ওনার কথার মধ্যে আমরা দেখলাম যে উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী, অর্থাৎ উনি একটু ব্যঙ্গ করেই হয়তো বলেছেন, অনেক দুঃখে। কারণ উত্তরবঙ্গের জন্য আলাদা করে একটা উন্নয়ন মন্ত্রক ঢাকঢোল পিটিয়ে তৈরি করা হলো, তার জন্য মন্ত্রী হলো, উত্তর কন্যা হলো। কিন্তু সেই যে আরেকজন বাম থেকে ভেগে আসা নেতা এত বড় উন্নয়ন মন্ত্রী হয়ে গেলেন, যে তিনি উম কি কটাক্ষ করেছিলেন সেটা তো আপনারা বাড়িতে শুনলেন। অর্থাৎ এই যে উত্তরবঙ্গের মতন এত প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা, এত সহজ সরল মানুষে ভরা, তার মধ্যে পলিটিক্স ঢুকলে কি হয়, সেটা রায়গঞ্জে এইমস না হওয়া, উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী পঙ্কজবাবুর ভাষায় তার সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ, এবং আর সবকিছু আপনারা শুনলেন। কিন্তু এবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন বিভিন্ন আমলার সঙ্গে কাজ করার সূত্রে একজন নির্দিষ্ট আমলা নিয়ে উনি কিছু দুঃখ প্রকাশ করেছেন, অর্থাৎ কোনো ব্যক্তিগত স্তর থেকে না। আমরা তো জানি যে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এই পদগুলোতে সিনিয়র আইএএস অফিসাররা বসেন। কিন্তু এই যে সিনিয়র আইএএস কিংবা আইপিএস অফিসাররা রিটায়ারের পর আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় আবার বেশ মোটা মাইনের এবং সুযোগ সুবিধা আলা একটা এক্সটেনশন চাকরি পান। সেটা অনেক সময় ক্রিয়েটও করা হয়, অর্থাৎ পোস্ট নেই, ক্রিয়েট করা হলো। কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্যই তো। তো আমাদের জন্য আমাদের ট্যাক্সের পয়সায় যখন ক্রিয়েট করা হয়, শুধু পোস্টটা হয়তো নেই, সেই পোস্টটাকে ক্রিয়েট করা হলো, এবং সেইখানে যখন এমন লোকদের বসানো হয় যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, কেন? কারণ তারা সারা জীবনে ম্যানেজ করতে করতে, অর্থাৎ 30-32 বছরের চাকরির জীবনে ম্যানেজ করতে করতে গঙ্গার ওপারে যান না। আমরা তো জানি গঙ্গার ওপারটা ফরাক্কার ওপারে উত্তরবঙ্গ। তো গঙ্গার ওপারে না গিয়ে এই দক্ষিণবঙ্গের কাছাকাছি, বিশেষ করে কলকাতার কাছাকাছি বিভিন্ন জায়গায় পোস্টেড থেকে একটা ভারী রিটায়ার, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তো আছেই, সেই রিটায়ারের পরে যখন একটা ভারী পোস্ট নিয়ে, ক্রিয়েট করা পোস্ট নিয়ে উপদেষ্টা হয়ে বসে থাকেন আমাদের ট্যাক্সের টাকায়, তখন এই যে ডিজাস্টার, যেটা ম্যানমেড কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছে। ডিজাস্টারের আগে কেন ব্যবস্থা নেওয়া হয় না? যখন প্রাকৃতিক পরিবেশটা এবারে পুজো এগিয়ে আসার পর থেকে আমরা বুঝতে পারছি ঠিক নেই ওয়েদার, কেন হয় না? আর কেন ওই কন্ট্রোল রুমে বসে না থেকে ওই নৃত্য দেখতে হয় আমাদের নতুন আঙ্গিকে রেড রোডে? এই প্রশ্নগুলো কিন্তু এসে যায়, কারণ উপদেশটা থাকলে কিন্তু তারা সঠিক উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে কিন্তু সচেতন করবেন, বাধ্য করবেন যে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কি কাজ। এটা একটু শুনি।
সব থেকে দুঃখের কথা আমি আপনাকে বলছি, আমি এখন যার নাম করছি তার নাম আলাপন বন্দ্যোপাধ্যায়, জেম অফ এন অফিসার, হি ইজ এ ফ্যান্টাস্টিক আইএএস অফিসার, আমি তার আন্ডারে চাকরি করেছি, হি ওয়াজ মাই ডিএম। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের দেখুন, হি ওয়াজ চিফ সেক্রেটারি, হি ওয়াজ হোম সেক্রেটারি, হি ইজ দ্য প্রেজেন্ট সলাহকার অফ মমতা ব্যানার্জি, উনি এখন অ্যাডভাইসার। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, হাওড়ায় যে গঙ্গা, সেই গঙ্গার বাইরে কোনোদিন উনি পশ্চিমবঙ্গে পোস্টেড হননি। উনি জানেন না নর্থ বেঙ্গলে সামসি কোন জায়গায়, সামসিং কোন জায়গায়। এই যেখানে অবস্থা, রীনা মিত্র বলে একজনকে উনি অ্যাডভাইসার করে মমতা ব্যানার্জি নিয়ে এলেন, মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস, তাকে উনি করলেন অ্যাডভাইসার। এবারে আসি একেবারে শেষে, সেটা হলো উনি যখন এই ভাষণটা দিয়ে বাড়ি এসেছিলেন, বেশ কিছুদিন না, চলে যাওয়ার কয়েক মাস আগে, তখন আমি বুঝতেও পারিনি যে ওনার এই যে ভেতরে থেকে একটা কিছু বুঝতে পারছিলেন, না হলে উনি পুনর্জন্মের কথা কেন বললেন। আসলে যে প্রতিবাদী চরিত্র উনি ভূমিকায় ছিলেন শেষের কয়েকটা বছর, তাতে ওনার উপর এত হেনস্থা হয়েছিল যারা শক্তিশালী তাদের দিক থেকে, যারা শাসক তাদের দিক থেকে, যে লড়তে লড়তে বোধহয় উনি অন্তরাত্মার ডাক শুনতে পাচ্ছিলেন। কিন্তু আমি তো বুঝতে পারিনি ভাই। তাই এই এই ভাষণ শোনার পর আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবেই কষ্ট পেয়েছি, আবার করে যখন শুনেছি। ভালো থাকবেন, ধন্যবাদ। আমি পুনর্জন্মে বিশ্বাস করি, আই এম এ হিন্দু। আমি বিশ্বাস করি যে আমার যদি আবার কোনোদিন জন্ম হয়, আমার যেন উত্তরবঙ্গে জন্ম হয়, ওই রকম মানুষজন আমি পাবো না। ওই তুলাইপাঞ্জি চালের ভাত আমি খেতে চাই, ওখানকার সেই সামসিংয়ের কমলালেবু খেতে চাই, ওখানকার সেই কুলিক নদীর যে মাছ, সেই মাছ খেতে চাই, এবং মোকাইবাড়ির চা আমার এখনও মনে আছে। এটা বলে আমি শেষ করব, যেদিন আমি প্রথম দার্জিলিংয়ে, আমি নকশালবাড়ি থানাতে ছিলাম কিছুদিন ট্রেনিংয়ে, তখন সেইখানে কানুসান্নাল জঙ্গল সাঁওতালের সঙ্গে আমার কথা হয়েছিল 1 ঘন্টা মতো। এবং একদিন যখন আমি এসপির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম দার্জিলিংয়ে, তখন মাকাইবাড়ি টি স্টেটে ওখানকার যে সিইও এবং মালিক রাজা ব্যানার্জি, তিনি নিজে আমাদের নিয়ে গিয়ে মাকাইবাড়ির চা নিজের হাতে করে খাইয়ে দিয়েছিলেন। সেই যে সহৃদয়তা, সেই যে আন্তরিকতা, সেটা জীবনে ভুলতে পারবো না। নর্থ বেঙ্গলকে আপনারা বঞ্চিত করবেন না, নর্থ বেঙ্গলকে ভালোবাসুন, নর্থ বেঙ্গলকে, সাউথ বেঙ্গলকে পার করুন। ওখানে মনে করুন যে নর্থ বেঙ্গল আপনার সন্তান,